গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি পৃথ্বীরাজ, গল্পের তরীর একজন মাল্লা। আজ আপনাদের শোনাব শ্রেয়া গোস্বামীর লেখা চিঠি যার ঠিকানা পেল না অবলম্বনে, অব্যক্ত চিঠি। লেখিকার জন্ম দক্ষিণ কলকাতায় 29শে নভেম্বর 1989 সালে। স্কুল ও কলেজ জীবন কেটেছে কলকাতাতেই। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রযুক্তিগত শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগে লেকচারার হিসেবে কর্মরত। বিভিন্ন সাহিত্য পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল বাঙালি.নেটওয়ার্কের উদ্যোগ ওয়েব ম্যাগাজিনের ডিসেম্বর 2025 সংখ্যায়। তাহলে শুরু করা যাক আজকের গল্প, অব্যক্ত চিঠি। এয়ারপোর্টের কাঁচের দরজাটা ঠেলে বেরোতেই মীরার চোখ ঝাপসা হয়ে গেল। 12 বছরের সম্পর্ক, যার উপর ভর করে 9টা বছর সংসারও টিকেছিল, হঠাৎই আজ যেন অনিশ্চয়তায় দুলে উঠছে। কোনো ঝগড়া নেই, তর্কও নেই, তবু মনে হচ্ছে যেন তাদের সমস্ত কথাগুলো কোনো এক অদৃশ্যের কোলে তলিয়ে যাচ্ছে। দিন যায়, নীরার মনে হয় সময়ের হাওয়ায় পাতা ঝরে পড়ছে। 1টা 2টো, তারপর আরো অনেক। সম্পর্কের গাছটা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে নীরব মৃত্যুর সামনে। ভালোবাসা কি সত্যি এভাবে মরে যায়, নাকি মরে যাওয়ার শব্দটাই এত গভীর, এত কালো, যার কোনো ধ্বনি নেই, প্রতিধ্বনি নেই, কেবল আছে নিঃশেষ হয়ে যাওয়ার নীরবতা। ফ্লাইটের চারদিকের শব্দের মধ্যেও নীরার কানে শুধু এক অন্তহীন নীরবতা, যা ভালোবাসার পরিত্যক্ত ঘরে জমে থাকা ধুলোর নিঃশ্বাসের মতো। ঠিক সেই মুহূর্তে ভেসে এলো যান্ত্রিক নির্লিপ্ত এক ঘোষণার গলা। Ladies and gentlemen, the flight from Bengaluru has arrived and landed safely in Kolkata. Please fasten your seatbelts until the aircraft comes to a complete stop. ঘোষণার প্রতিটি শব্দ যেন মীরার কানে থমকে থমকে আঘাত করছিল। এই শহর, এই শীতল ফেব্রুয়ারির শেষ, সব যেন আজ অচেনা ঠেকছে। বিমানের দরজা খুলতেই চারিদিক ব্যস্ত হয়ে উঠল। অনেকেই নিজের মানুষদের খুঁজে পেল। কেউ দূর থেকে হাত নেড়ে ডাকছে, সুদর্শন, এই সুদর্শন, এই যে এইদিকে। কেউ ফোনে মুখ ভরে বলছে, হ্যাঁ পৌঁছে গেছি। কারো হাসি, কারো তাড়াহুড়ো, কারো আলিঙ্গন। হাই, ও মাই গড, কত বদলে গেছিস তুই। ও, কতদিন বাদে দেখা হলো বল। কিন্তু মীরা, সে দাঁড়িয়েছে শুধু নিজের সঙ্গে। ফোনে কেউ অপেক্ষা করছে না, বাইরে কেউ ফোন নিয়ে হাত নাড়ছে না, এমনকি ঠিক মতো নেমেছ এমন একটা মেসেজ অব্দিও কেউ করছে না। লাগেজ বেল থেকে সুটকেসটা তুলতেই মীরার মনে হলো ওজন যেন শুধু পোশাকের নয়, বরং বহু বছরের জমাট বাঁধা স্মৃতির, না বলা কথার, আর অল্প অল্প করে হারিয়ে যাওয়া উষ্ণতার। ট্যাক্সিতে উঠে দেশের বাড়ির পথে রওনা দিতেই তার বুকের ভিতরটা অজান্তে কেঁপে উঠল। সেই বাড়িটা যেখানে পৌঁছেই একসময় সে পেত মায়ের গায়ের গন্ধে মিশে থাকা নিরাপত্তা, 1 কাপ চায়ের উষ্ণতা, আর চেনা কথার মায়ায় জড়ানো আশ্রয়। সেই বাড়িতেই আজ ঢুকতে হবে তাকে, একাই। এবার দরজার কপাট খুলবে শুধু নীরার হাত, আর সঙ্গ দেবে চুপচাপ শূন্যতা।
বাড়ির পুরনো নির্ভরযোগ্য লোক বিন্দি পিসিও নেই, গ্রামে গেছে, নাতি অসুস্থ, তাই কদিন আসতে পারবে না। নীরা আটকায়নি, সে কাউকে কোনোদিন আটকাতে পারে না। যে মানুষরা হৃদয়ে জায়গা করে নেয়, নীরা তাদের আলতো করে যত্নে রাখে, যাতে তারা নিজের মতো একটু নিঃশ্বাস নিতে পারে। এই নরম বোঝাপড়ার অভ্যাস থেকেই সে কখনো ঋষভকেও কিছুতে বেঁধে রাখেনি। ভালোবাসা তো অধিকার নয়, ঐশ্বরিক সূক্ষ্ম এক বাঁধন, আর সেই বাঁধনেই আজ অনেকটা ফাটল ধরেছে। গত কয়েক বছরে ঋষভের আচরণ বদলে গেছে। নীরার শরীরের প্রতিটি কোষ তা অনুভব করছিল, তবু সে কিছু চাপিয়ে দেয়নি, কারণ সম্পর্ক মানে তো আটকে রাখা নয়, বরং নীরবে জড়িয়ে থাকা, আবার প্রয়োজনে নীরব ছেড়ে দেওয়া। সম্পর্কটাকে খানিকটা পরখ করতেই সেদিন নীরা কদিন দেশ থেকে ঘুরে আসার কথা বলেছিল। একসময় এই কথায় ঋষভের চোখ ব্যস্ত হয়ে উঠে বলতো, এখন যাস না, আমার কাজের চাপটা একটু কমুক, চাপ কমলে একসঙ্গে যাব। কিন্তু এবার উত্তর এলো এক হ্যাঁ ঠিক আছে, যাও। অন্য মনস্ক ভাঙা সুরে, না কোনো আগ্রহ, না কোনো প্রশ্ন, না কোনো থেমে যা, কেবল এক শুষ্ক অচেনা স্বর, যেন সম্পর্কের ভিত থেকেই ধুলো গড়িয়ে পড়ছে। এই ছোট্ট শব্দটাই নীরার ভিতরের সবটুকু কাঁপিয়ে দিল। মনে হলো যে সুতোয় বছরগুলো জোড়া ছিল তা নীরবেই ছিঁড়ে যাচ্ছে, কেউ টানেনি, তবু ছিঁড়ে যাচ্ছে। দেশের বাড়ির দোরগোড়ায় পৌঁছালো নীরা। মায়ের হাঁটার শব্দ আর বাজছে না, বাসনের হালকা ঠুনঠুনানি আর শোনা যাচ্ছে না। শাড়ির পরিচিত শো শো শব্দ দৌড়ে এসে জড়িয়ে ধরছে না আর। গত পুজোর আগেই মা চলে গেছেন, তবু নীরার আজও মনে হয় দরজায় পা রাখলেই একটা উষ্ণ আলিঙ্গন, একটা মিষ্টি ডাক হয়তো কানে ভেসে আসছে, নীরু, এলি মা? এই সবই কল্পনার কোমল মরীচিকা। বাস্তব তাকে শোনাচ্ছে কেবল শূন্যতার প্রতিধ্বনি। বাবা তো কবেই চলে গেছেন। বাড়ির প্রতিটি দেয়ালে, প্রতিটি কোণায় তার অনুপস্থিতির দাগ এতটাই গভীর যে নীরার শৈশব থেকে কৈশোর, যৌবন, এমনকি আজকের নীরাও সেই শূন্যতাকে বয়ে বেড়ায়, এক গভীর অথচ অদৃশ্য ক্ষতের মতো। ঘুম ভাঙতেই নীরা বুঝল আজ তার ভেতর কোথাও এক ছায়া জমে আছে। শরীরটা ক্লান্ত, মাথায় হালকা ধকধকানি, হয়তো গত রাতের না খেয়ে ঘুমিয়ে পড়া। তাছাড়া জেট ল্যাগও তো আছে। মা থাকলে এটা ঘটতো না কখনোই। মায়ের কড়া চোখ, মমতার আলতো হাত আর আদেশ ভরা যত্ন, সব আজ কেবল স্মৃতির ওপর ঝোলানো ধুলো ঢাকা আলোর মতো। মানুষ কত কিছু শিখে যায়, পরিস্থিতি আবার কত দ্রুত সেই শেখাকে বদলে দিয়ে নতুন এক কঠিন পাঠ লিখে দেয় জীবনে। হাজনীরা বুঝে উঠতে পারছে না সে ঠিক কী করবে, কেমন করে দিন শুরু করবে। এক কাপ চা বানিয়ে নিল। কাল কেনা বিস্কুটের প্যাকেটটা ব্যাগ থেকে বের করে দু একটা নয়, বেশ কয়েকটা মুখে পড়ল। বিন্দি পিসি যাওয়ার আগে সব কিছুই গুছিয়ে দিয়ে গেছেন, তবু আজ নীরার রান্না করতে ইচ্ছে করছিল না, খেতেও মন চাইছিল না। কেবলই বিস্কুটের শুকনো কর্মর শব্দ তার ভিতরের শূন্যতাকে যেন আরো বেশি করে শুষে নিচ্ছিল। যে ঘরগুলো একসময় জীবনের শব্দে ভরা থাকতো, আজ সেই ঘরগুলো অবহেলায় ধুলো জমে ভারী হয়ে গেছে। বিন্দি পিসিও আর পারেন না, বয়স হয়েছে, হাঁটতেও কষ্ট হয়।
মা বেঁচে থাকতে ঘরগুলো বেশিরভাগ সময় এভাবেই বন্ধ থাকতো, তবু ঘরের ভেতর ছিল এক অদ্ভুত নরম উষ্ণতা। বারান্দার উপরে এক ফালি রোদ এসে লুটিয়ে আছে। কোথাও বনের পেছন থেকে বসন্তের প্রথম কোকিল ডেকে উঠল। যেন এক মুহূর্তের জন্য হৃদয়টা হু হু করে উঠল। চলতে চলতে নীরা পৌঁছালো মায়ের আলমারির সামনে। অলক্ষ্যে হাত বাড়িয়ে আলমারি খুলতেই একটা অচেনা শীতলতা বেরিয়ে এলো। তারপরে এক এক করে বেরোতে লাগলো মায়ের শাড়ি, সোয়েটার, গন্ধহীন পুরনো চিরুনি। একটা সোয়েটারের গায়ে এখনো মায়ের দু একটা চুল আটকে আছে। এই তো মা। এমন কোনো স্পর্শ, এমন কোনো গন্ধ যার কখনো ফিরে আসবে না। পুরনো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে ভেবে বারান্দায় রোদে দিতে চাইল নীরা। শাড়িগুলো রোদে মেলে ধরতেই হঠাৎ লক্ষ্য করলো আলমারির কোণে একটা কালো কোট। বাবার। নীরা থমকে গেল। বাবার প্রায় সব জিনিসই তো রাখা আছে দোতলার ঘরে, একটা স্মৃতির কোণে। তাহলে এই কোট? মা নিশ্চয়ই কোনো কারণে এটাকে আলাদা করে রেখেছিলেন, বুকের ভিতরে লুকিয়ে। হয়তো কোনো অচেনা স্মৃতি জড়িয়েছিল এতে। নীরা আস্তে করে কোটটা বের করলো রোদে দিতে। ঝেড়ে নিতেই হঠাৎ কোটের পকেট থেকে ছুপ করে পড়ে গেল একটা খাম। নীরা খামটা হাতে তুলতেই মনে হলো যেন একটুখানি নিঃশ্বাস পড়লেই পুরনো কাগজের দেহটা ধুলো হয়ে ভেঙে যাবে। প্রাপক প্রেরকের নাম দীর্ঘ সময়ের খাদে ঝাপসা হয়ে মিলিয়ে গেছে। প্রান্তের মলিন হলদে সময় তার দীর্ঘ ক্লান্তি রেখে গেছে প্রতিটি কোণায়। নীরার চোখ দুটো এখন আর আগের মতো তীক্ষ্ণ নয়। দিনরাত ল্যাপটপ আর মোবাইলের স্ক্রিনের আলোয় ভিজে দৃষ্টি তারও ধোঁয়াটে হয়েছে। তবু সে আলতো করে খামটা উল্টে পাল্টে আঙুলের ডগায় ধুলোর রেখা সরিয়ে ধীরে ধীরে বার করে আনলো সেই বহু বছরের পুরনো কাগজ। কালি ফ্যাকাশে কাগজের বুকে সময়ের ক্ষতচিহ্ন। 25শে মার্চ 1985। তার জন্মের 3 বছর আগের একটি অতীতের নিঃশব্দ ছায়া। প্রিয় হেম, এই কয়েকটা লাইন লিখতে বসে মনে হচ্ছে যেন হাতের ভেতরে হৃদয়টা নুইয়ে পড়ছে। আজ যদি তোমাকে না জানাই, তবে তুমি আবারও সেই বুধবারের গোধূলিতে গিয়ে দাঁড়াবে আমাদের ভূষণ্ডির মাঠে, যে মাঠে জীবন আর মৃত্যুর মাঝখানে একটু নরম আলো মাখা শান্তি লুকিয়ে থাকে। আর আমরা বিশ্বাস করতাম সেখানে দাঁড়ালেই সব জট খুলে যায়। হেম, আজ আমি সেখানে যেতে পারলাম না, অনেক চেষ্টা করেও পারলাম না। বাড়ির ভেতরের টানাপোড়েন, অদৃশ্য ভয় আর অব্যক্ত বাধার জালে আমি যেন থমকে গেছি। আজও ভেবেছিলাম তোমার সামনে গিয়ে বলবো, দেখো আমি এসেছি, কিন্তু দরজার দিকে পা বাড়াতেই হঠাৎ ভার হয়ে গেল সমস্ত শরীর, যেন এক অদৃশ্য হাত আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তুমি জানো, তোমার কপালের সেই ছোট্ট কালো টিপটাকে আমি কতবার মনের লাল আবিরে রাঙিয়েছি, বৈশাখের আলোয় রাঙা প্রতিশ্রুতির মতো। সেই স্বপ্ন, আমাদের নীরব ভাষা, যার কথা কেউ বলেনি, তবু দুজনেই বুঝেছিলাম। সামনেই বৈশাখ, বসন্ত টোকা দিয়ে বারবার মনে করাচ্ছে আমাকে, কিন্তু সে আচ্ছন্ন কুয়াশার মতো দূরে সরে যাচ্ছে।
আর আমি অসহায় ভাবে তা দেখছি। আমার বসন্ত, আমার বৈশাখ বুক থুবড়ে পড়ছে হেম। আমি নীরব দর্শক মাত্র। আমি এমন এক বন্ধনে আটকে আছি যেখান থেকে বেরোনো আমার পক্ষে প্রায় অসম্ভব। দোষ আমাকে দিতেই পারো, তবু জানি দেবে না। তোমার বিশ্বাসের নরম অটল টান আমাকে দোষ দিতে দেবে না। এই জন্যই আরো কষ্ট হচ্ছে। এই চিঠি তোমার কাছে পৌঁছানোই জরুরি, কারণ আমার কাছ থেকে সরাসরি না জানলে তুমি হয়তো আগামী বুধবারও বা পরেরটাও, আর হয়তো জীবনের শেষ গধূলিটাতেও দাঁড়িয়ে থাকবে আমাদের সেই মাঠে, এই ভেবে যে অবির আসবেই, শুধু একটু দেরি হচ্ছে মাত্র। তোমার এই অপেক্ষা, আমি জানি মৃত্যুর সীমানা পেরিয়েও যে হার মানতে শেখেনি। হে, আমি আজ আসতে পারছি না। আজ কেন বলছি, হয়তোবা কোনো দিনই আমাদের সেই মাঠ আর হয়তো দেখবে না আমাদের কোনোদিনও। আর যদি কোনোদিন দৈবাত তোমার সামনে দাঁড়াইও, তখন হয়তো আমি অন্য কারোর হয়ে গেছি। ভাবতে পারি না এই কথা, কিন্তু সত্যিটা বলা ছাড়া তো আর উপায় নেই। তবু জেনে রেখো, তুমি থাকবে আমার ভেতর যতদিন আমি বেঁচে থাকবো। আর আমি না থাকলেও প্রেম তো নিভে যায় না, নিজের মতো চুপচাপ জ্বলতে থাকে। সেই আগুনটাকেও তো একটা ঘর দিতে হয়। আমার ভেতরে সেই ঘর চিরকালের জন্য থাকবে। শুধু একটা অনুরোধ, আমাকে কখনো ক্ষমা করো না লক্ষ্মী। ক্ষমা হয়তো ব্যথা আরো বাড়াবে, আমি তা আর সইতে পারবো না। তোমার যে ঘরটা আমার ভেতরে আছে, সেটাকে আগলে রেখে তুমি তোমার নিজের ঘর বানিও। ইতি, তোমার বিন। চিঠিটা পড়া মাত্রই নীরা যেন বহু বছরের পুরনো এক অদেখা গোলক ধাঁধার দোরগোড়ায় এসে থমকে দাঁড়ালো। যে প্রশ্নগুলোর উত্তর দেবার মতো মানুষ দুজনেই আজ আর পৃথিবীতে নেই, তবু প্রশ্নগুলো বেঁচে আছে। ধুলো ধরা অক্ষরের ফাঁক গলে মাথা তোলে, নিঃশ্বাস ফেলে যেন কোনো পুরনো ক্ষত। নীরার বাবার সঙ্গে তার পথ চলা ছিল খুবই অল্প দিনের, তবু সেই সংক্ষিপ্ত সময়টুকুর বাবাকে আজও তার ভীষণ মনে পড়ে। ধোঁয়াটে স্মৃতির ভিতর থেকেও নীরা বাবাকে অনুভব করে একটা ছায়ার মতো। বাবার পুরনো কলেজ ডায়েরি, দাদু ঠাম্মাকে লেখা চিঠি, এসব হাতরেই সে বাবাকে বুঝতে চেয়েছে এতদিন। তাই চিঠির হাতের লেখা চিনতে তার এক মুহূর্তও লাগেনি। কিন্তু যতদূর মনে পড়ে, বাবা কখনোই মাকে হেম বলে ডাকেননি, বরং শ্রী বলেই ডাকতেন। মায়ের নাম স্মৃতি, সেখান থেকেই হয়তো শ্রী। তাহলে হেম কে? আর তোমার বিন, এই সম্বোধনটাই বা কোন সম্পর্কের? মা তো বাবাকে সে নামে কখনো ডাকেননি। চিঠির ভাষায় যেন লুকিয়ে আছে দুই মানুষের গভীর না মিলনের যন্ত্রণা, নিবারণহীন ভাঙনের তীরে থমকে থাকা প্রেমিক প্রেমিকার আরতি। কিন্তু যদি এই চিঠি মাকে লেখা না হয়ে থাকে, তবে সেটি মায়ের কাছে এলো কিভাবে? নীরা জানে তার মা অন্যের ব্যক্তিগত পরিসরে পা রাখার মানুষ ছিলেন না। তবে বাবার অনুপস্থিতি তাদের ঘরে কতটা শূন্যতা রেখে গেছে, নীরা তা ছোটবেলা থেকেই টের পেয়েছে। সে বুঝত মায়ের চোখের দুঃখ ছিল বাবাকে হারাবার দুঃখ।
না পাওয়া ভালোবাসার আক্ষেপ কোনোদিনও তার চোখে পড়েনি। তাহলে কি নীরা এতদিন ভুল বুঝেছে? সবই কি ভুল? তাহলে কি সত্যিই বাবা মায়ের আগে বা মায়ের বাইরে কাউকে ভালোবেসেছিলেন? চিঠির প্রতিটি শব্দ যেন সেই দিকেই নীরাকে ঠেলে দিতে চায়। ভাবতেই যেন ভিতরটা কেঁপে ওঠে। কিন্তু কেন কাঁপছে নীরা? কারণ চিঠির মানুষটি তার বাবা বলে? একজন মানুষের কি প্রেমিক হবার অধিকার নেই? নীরা মাথা নাড়তে চাইল, কিন্তু মনের গভীর থেকে আরেকটি ভয় উঠল। যদি বাবা সত্যিই কাউকে ভালোবেসেছিলেন, তবে সেই মানুষটি কোথায়? এবং যদি সত্যিই হেম নামের সেই মানুষটি আজও কোথাও বেঁচে থাকেন, তবে কি তিনি প্রতি বুধবারের গোধূলিতে এখনো দাঁড়িয়ে থাকেন ভূষুণ্ডির মাঠে, অপেক্ষা করেন নীরার বাবার জন্য? বারান্দার এক ফালি রোদ কখন যে শুয়ে গেল নীরার খেয়ালই থাকলো না। মায়ের পুরনো শাড়িগুলো রোদে একটু উষ্ণতা পেতে না পেতেই আবার নিস্তব্ধ হয়ে পড়ে রইল। সেগুলো ভাঁজ করতে করতে নীরার মনে হলো এই চিঠিটা যেন তার জন্মেরও বহু বছর আগের একটা অদৃশ্য ঝড়ের শব্দ নিয়ে এসেছে, যে ঝড় একদিন তার মা বাবার জীবনের উপর দিয়েই বয়ে গিয়েছিল হয়তো। তাই কি মা কখনো কখনো অকারণে থমকে যেতেন, আনমনা থাকতেন? নীরা ভেবেছিল শুধু বাবাকে হারানোর শোকেই মায়ের মন এমন ভারী থাকে, কিন্তু আজ মনে হচ্ছে মায়ের হৃদয়ের গোপনতম কোনো আরো গভীর অচেনা একটা ক্ষত ছিল, যার কথা কাউকে বলেননি কোনোদিন। হয়তো বাবাকে পুরোপুরি না পাওয়ার এক দীর্ঘশ্বাসী ছায়ার মতো মায়ের পাশে পাশে ঘুরে বেড়াতো। হঠাৎই নীরার তীব্র ইচ্ছে হলো এই বৈশাখের আগেই সে সব সত্যি খুঁজে বার করবে। তার নিজের প্রেম নেই, কিন্তু বাবার চিঠির ভেতর যে জ্যোৎস্নার মতো ভালোবাসা বেঁচে রইল, সেটা সে অন্তত তার ঠিকানায় পৌঁছে দিতে চায়। জানতে ইচ্ছে করছে কোন শুভক্ষণে, কোন বৈশাখে এক হওয়ার কথা ছিল এদের দুজনের। কোথাও তো আছেন হেম, যার জন্য লেখা হয়েছিল এই দগ্ধ উত্তাপের চিঠি। নীরা ভাবে হয়তো তিনি এখনো জানেন না তার বাবা এই পৃথিবীতে নেই বহুদিন। হয়তো এখনো অপেক্ষা করছেন কোনো এক বুধবারের ফিকে আলোয় ভূষুণ্ডির মাঠে, সেই প্রতিশ্রুত সন্ধ্যার মতো। বৈশাখ এগিয়ে আসছে, আর নীরা নিজের কাছে প্রতিশ্রুতি নিল সে হেমকে খুঁজে বের করবেই। এক এক করে দিন এগোচ্ছে, নীরার উদ্বেগ বাড়ছে। বাবার পুরনো ডায়েরিগুলো, ছেঁড়া পাতা, হলদে হয়ে যাওয়া বই, কোথাও নেই হেম। পুরনো ঠিকানার তালিকা পর্যন্ত মুখস্থ করে ফেলল, তবু নেই। তাহলে কি শুধু কল্পনার কোনো ছায়া? কিন্তু এমন রক্ত মাংসের যন্ত্রণা কল্পনা হয় নাকি? মায়েরও একটা ডায়েরি আছে স্মৃতির পাতায়। আজ পর্যন্ত নীরা কখনো তাতে হাত দেয়নি। মা বলতেন, অন্যের গোপন জায়গায় হাত দিস না। আজও সেই শিক্ষা নীরাকে টানে। তবু প্রয়োজন সকল ভয়কে ছাপিয়ে উঠছে। এ তো কারো গোপনীয়তা ভাঙা নয়, বরং এতদিন অনুচ্চারিত একটা ভালোবাসাকে তার নিজের ঠিকানায় পৌঁছে দেওয়া। নীরা সাহস সঞ্চয় করে অবশেষে একদিন মায়ের স্মৃতির পাতা খাতাটি খুলে ফেলে। পাতা উল্টোতে উল্টোতে বিস্ময় দেখে সেখানে নেই কোনো অভিযোগ, নেই কোনো অপূর্ণতার দগদগে ক্ষত। আছে সংসারের খুঁটিনাটি, প্রথম প্রথম দাম্পত্যের জড়তা, পরে ধীরে ধীরে গভীর হওয়া সম্পর্ক। আছে নিঃশব্দে একে অপরকে বুঝে নেওয়ার গল্প। আছে নীরার জন্মের আগের মায়ের প্রত্যাশা আর পরের দিনগুলোর আনন্দ। তবে কি মাই হেম?
কোনো এক অনিশ্চয়তার মুহূর্তে লেখা এই চিঠি, তাই কি এত যত্নের? না, মন সায় দিচ্ছে না। নীরার চোখ হঠাৎই থমকে গেল এক পাতায়। পাতাটা অন্য সবের মতো নয়, খালি একটু আবছা, জলে ভিজা, অক্ষরগুলো কাঁপা কাঁপা, যেন লেখার সঙ্গে লেখিকার হৃদয়ও কেঁপে উঠেছিল সেদিন। পৃথিবীর সব সত্যের মুখোমুখি হওয়ার দরকার হয় না। আজ অকারণে সে কথাটা মনে পড়ল। নীরুর বাবার মতো মানুষ আমি কি কোনো জন্মে পাবো বলে ভেবেছিলাম? হয়তো কোনো অচেনা শুভক্ষণে কিছু পুণ্য করেছিলাম, না হলে জীবনে এমন মানুষকে পাওয়া যায় না। তিনি নিজের ভালোবাসাকে একটুও অমর্যাদা করেননি, বরং সেই ভালোবাসার মানুষটিকেও সম্মান দিয়ে গেছেন নিঃশব্দে। শুধু নিজের পিতাকে প্রতিশ্রুতিচ্যুত করবেন না বলেই হয়তো আমাকে সে কথা কোনোদিনও বুঝতে দেননি মানুষটা। আমি পিতৃহারা বলেই সেদিন তিনি আমার হাত ধরেছিলেন। নলিনী দেবীর কথা আমি জানতাম না, জানলে হয়তো এই বিয়েটা আটকাতে চাইতাম। আজ জানলাম, দেখার ইচ্ছে ছিল, হলো না, আর কোনো দিন হবেও না। তিনি আর নেই এই পৃথিবীতে, কোথাও নেই। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তবু কি এক অজানা মৃত্যুর দায় চাপা ব্যথার মতো বুকে পাচ্ছে। যদি পরজন্ম বলে কিছু থাকে বা তারও পরে, তখন সেই অন্য আমি যেন শুধু স্ত্রী নয়, হবিনের প্রেমিকাও হতে পারে। নীরার বুকের ভিতর হঠাৎ ঝড় উঠল। মানে, নলিনী কি হেম? চিঠির সেই হেম? তার বাবার দেওয়া গোপন ডাকনাম? ডায়েরির তারিখ বলছে নীরার বাবা তখন বেঁচে। তাহলে কি মা সব জানতেন? কে ছিল নলিনী বা হেম? তার বাবার জীবনের সেই ভালোবাসা আর সেই নলিনীর মৃত্যু স্বাভাবিক, নাকি সেই নীরব ত্যাগের কোনো অদৃশ্য মূল্য? নীরার বুকের ভিতর একটা ঠান্ডা শূন্যতা চিনচিন করে উঠল। মা কতটা কাঁদতেন ভেতরে ভেতরে? মা কি বাবাকে কোনো প্রশ্ন করেছিলেন, নাকি নীরবেই থেমে গেছিলেন? কেন তার মুখের অতল নীরবতাকে নীরা কখনো বোঝেনি? হঠাৎ যেন নীরার মনে হলো যে বেদনা মানুষ কাউকে বলতে পারে না, তাই হয়তো ডায়েরির পাতায় আশ্রয় খুঁজে নেয়। নীরা আবার বাবার পুরনো সব খাতা ডায়েরি খুলে ঠিকানা খুঁজল। হ্যাঁ, নলিনীর ঠিকানা আছে। যে মানুষটা বাবার জীবনের অলিখিত অধ্যায়, সে জানে তাকে খুঁজে পাওয়ার কোনোভাবেই সম্ভব না। তবুও সে বাড়িতে একবার নীরা যেতে চায়, যেখানে এককালে থাকতো সে, যাকে ঘিরে বাবার অন্তরে ঘর রাখা আছে। পরদিন সকালেই নীরা বের হলো। পুরনো ট্রাম লাইন, কাঠের বৈদ্যুতিক খুঁটি, মুছে যাওয়া নাম ফলক, সব যেন তাকে নিয়ে চলল কোনো হারিয়ে যাওয়া দিনের দিকে। ঠিকানাটাও যেন পুরনো সময়ের গন্ধে ভেজা। লিখে রাখা কালি মাথা তুলে জিজ্ঞেস করে, এখনো কি আমাকে খোঁজা সম্ভব? নীরা পৌঁছল গলির মুখে। সেখানে দাঁড়াতেই একটা অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরল। যেন গলি জানে এখানে কেউ ফিরবে বলে কেউ ভাবেনি। বাড়িটা দূর থেকে দেখা যায়, জং ধরা তালা, ছেঁড়া দড়ির মতো লতা, দরজার চৌকাঠে কাঠ পোড়া গন্ধ।
অবহেলিত বাড়ি হঠাৎই যেন বড় জীর্ণ হয়ে যায়, ভাঙা মনেরই মতো। নীরা দোরগোড়ায় হাত রাখতেই হঠাৎ মনে হলো, এখানেই কি কখনো তার বাবা দাঁড়িয়েছিলেন? এই দরজায় কি একদিন হেম অথবা নলিনী কারোর জন্য অপেক্ষা করেছিলেন? পাড়ার এক বৃদ্ধাকে জিজ্ঞেস করতেই তিনি মাথা নেড়ে বললেন, বাড়িটা তো অনেক বছরে খালি পড়ে আছে মা। মাসের পর মাস কেউ আসেনি। বাড়ির মালিকরাও বহু কাল এ দেশ ছেড়িয়া চলিয়ে গেছে। আর আগে কিছু ভাড়াটে হয়তো থাকতো, কিন্তু রক্ষণাবেক্ষণের তো খুব সমস্যা। তারাও বছর খানেক হইলেও অন্য কোথায় চলে গেছে তো জানি না কো। আর তুমি যেসব নাম বলছো মা, তাদের কেউই এখন এখানে মনে রাখে না। আমার স্মৃতিও আচ্ছা হয়ে এসেছে তো। নীরার বুকের ভিতরটা যেন ধপ করে নেমে গেল। অচেনা মানুষের জন্য এভাবে মন খারাপ হয়? হয় যদি সেই মানুষই নিজের বাবার জীবনের অর্ধেক আলো ছায়া হয়ে থাকেন। নীরা কিছুক্ষণ থেমে থাকলো জীর্ণ বাড়িটার সামনে। বাতাস যেন গায়ের ওপর দিয়ে বয়ে গিয়ে বলল, অনেক কথা ছিল এখানে, এখন শুধুই নীরবতা। চিঠিটা তখনও নীরারই হাতে, হালকা হলদে পুরনো, কিন্তু ভিতরে কত কথা, কত প্রতিশ্রুতি, কত না পাওয়া। নীরা হঠাৎ অনুভব করল, এই চিঠি নিজের কাছে রাখা মানে দুটো মানুষের অসমাপ্ত ব্যথাকে জিইয়ে রাখা। গঙ্গার ধারে বসে নীরা হঠাৎ কাগজে আগুন ঝুলিয়ে দিয়ে চুপ করে বসে থাকল। একসময় আগুন নিভে গেল, ছাই ভেসে গেল উড়ন্ত পাপড়ির মতো। সেই সঙ্গে গঙ্গার জলো বাতাস যেন চুপি চুপি নীরার কানে বলে গেল, এতকালের অপেক্ষা, বিষণ্ণতা, না বলা কথা মুক্ত হলো আজ। কেউ শুনল না, কেউ জানল না, শুধু নীরা জানল, এখানেই সমাপ্তি নয়, এ শুধু এক মুক্তি। মুক্তি তাদের যাদের ভালোবাসা কথা হতেই পারে, তবু হৃদয়ের গভীরে জ্বলছে আগুন, যা নীরবতা আর বেদনার মাঝখানে বাঁধা ছিল একটা অমলিন অঙ্গীকার হয়ে। সেই অনন্ত দেশে হয়তো কোনো এক ধূসর বুধবারে ভূষণ্ডির শূন্যতায় বেজে ওঠে হেম আর বিনের অদৃশ্য প্রেম বিনা। হঠাৎই ফোনটা বেজে উঠল নীরার। ঝাপসা হয়ে যাওয়া চোখে নীরা দেখতে পেল ফোনের স্ক্রিনের নাম ভেসে উঠছে ঋষভের। এতদিন বাদে নীরার কথা মনে পড়েছে ঋষভের। ফোনটা ধরতেই ওপার থেকে আওয়াজ ভেসে এলো, কিরে নিরু, কোথায় তুই? তোর ভাবলাম তোকে সারপ্রাইজ দেব। ও মা, এসে দেখি দরজায় তালা বন্ধ। আরে তাড়াতাড়ি আয়। চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে মিশে গেল গঙ্গার জলে। সঙ্গে সঙ্গে এক বুক হাসি ফুটে উঠল নীরার ঠোঁটে। উপর থেকে শ্রী আর অবিন যেন আশীর্বাদ করলেন নীরাকে। শুনছিলেন শ্রেয়া গোস্বামীর গল্প অবলম্বনে অব্যক্ত চিঠি। গল্প পাঠে ঋত্বিকা, স্মৃতির চরিত্রে সোহিনী, অবিনের ভূমিকায় সৌপর্ণ, বৃদ্ধা অনিন্দিতা, ঋষভ শুভদীপ এবং অন্যান্য ভূমিকায় শুভাঙ্গী। গল্পের সূত্রধর
আমি পৃথ্বীরাজ। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি গল্পটা ভালো লেগে থাকে। আজকের মতো এখানেই বিদায়। আবার ফিরে আসবে গল্পের তরী নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।